শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু ভিন্ন স্বাদের গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ স্টোরি ম্যানিয়া ক্লাসিক্সে আপনাদের জন্য বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী। গল্পের মূল চরিত্রে রয়েছে কথক, বোস্টম, নয়ন, দিদিমা, ডাকাত ও পিসিমা। চলুন তবে এখন গল্পটা শুনে ফেলি। ঠ্যাঙাড়ির কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেওছে অনেকে। 50-60 বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগেও শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যের পরে পথিকদের জন্য নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়েরা লুকিয়ে থাকত। হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। তাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অব্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর উপুর হয়ে মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দাম করে লাঠি মেরে তার জীবন শেষ করে দিত। এর ভাবনা চিন্তার কোনো বাজ বিচার নেই। এদেরই হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককেই আমি নিজের চোখে দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, এই পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা এক ক্ষুদ্র নদী। কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তারই মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেখানেই এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরাই ছিল আমার বড় আনন্দের। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কত দিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত বেরিয়ে পুরো জলটা রাঙা করে দিয়েছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে এই ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। কিন্তু এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি যে গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এ ঝঞ্ঝাট কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এই দৃশ্য কারোর চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র চলে যেত।
তারপর রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে হাঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশাই ঘটত, কিন্তু ঘটতে পারল না। কেন ঘটতে পারল না, আজ তোমাদের সেই কথাই বলি। আমার বয়স তখন এই বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে আমি ঘুড়ি তৈরি করছিলাম। এমন সময় আমার কানে এলো ও পাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুমাকে বলছে, গোটা 5 টাকা ধার দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে সব শোধ দিয়ে দেব। ঠাকুমা নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন। তিনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ টাকার কি দরকার পড়লো রে নয়ন? একটি ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে আমার পিসিমার বাড়ি। পিস্তত ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে আর রাখতে পারছে না, তাই আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা তো ভালো। ঠাকুমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে তৎক্ষণাৎই প্রণাম করে সেখান থেকে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে আমি তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পেছনে চেয়ে নয়ন দেখে আমি। তারপর তিনি ভয়ানক রাগ করলেন। আমাকে বললে যে আমার জন্য সে 10 খানা ছিপ নিয়ে আসবে, কিন্তু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনল না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে আনলে। কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলে, কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হলো না। সে বললে, দিদি, যেতে আসতে কোষ আষ্টেক পথ বইতো নয়। জ্যোৎস্না রাত, স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা তো ভালো নয়, ভয় আছে। আর বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলেকে সামলাবো, আর না নিজেকে সামলাবো। কি করি বলো তো দিদি? পথে ভয়টা যে কি তা এই অঞ্চলের সবাই জানে। ঠাকুমা একেবারে বেঁকে দাঁড়ালেন। তিনি বললেন, না, কখনো না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি পাঠাবো, তিনি 50 ঘা বেদ দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফন্দি আঁটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভিতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিশেছে, সেইখানটাই এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে প্রথমটা দেখে খুব বকলে। তারপর আমি কিভাবে এসেছি শুনে সে হেসে ফেললে। তারপর আমায় বললে,
চলো ঠাকুর, যা অদৃষ্টে আছে তাই হবে। এত দূর এসে তো আর ফিরতে পারিনি। নয়নদা সাতগাছার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিল। খেতে খেতে প্রায় দুপুর বেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়ি পৌঁছলাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটাও খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের যোগান দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ও ছেলে মানুষ 4-5 ক্রোশ পথ হেঁটে এসেছে, আবার তো ফিরতে হবে। বরং এখন একটু শুয়ে ঘুমুক, বেলা পড়লে যাবে কেমন? আর ছোট ছেলে তো ছিপ আনতে গেল। তার ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত ছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙলো তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু সে বলল না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। ও তুই রাখ, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তাড়া, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। কোষ 2 না যেতেই সন্ধে উতরে আকাশে চাঁদ দেখা দিল। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ, বট আর পাকুর গাছ, ডালে ডালে মাথায় মাথায় ঠেকে একেবারে এক হয়ে গেছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে। নয়নদা আমাকে বললে, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসে বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আর আমি তোমার ডাইনে থাকি। কেন নয়নদা? না, এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ একেবারে পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের সারি, মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও একটুও ফাঁকা রাখেনি যে চাঁদের আলো এসে পড়ে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি ফেরে। তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমন সময় সুমুখের হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠে এক ডাক এলো। যা, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল নয়নদা? একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি যেন ভাবলে। তারপর আবার বললে, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই।
গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি, সুতরাং বালক হয়েও বুঝলাম সমস্তটা। কে কোথায় আছো রক্ষে করো, তখনও আমার দোকানে বাজছে। আমি ভয়ে ভয়ে বললাম, নয়নদা, নয়নদা, ওরা যে সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে? মারে যদি? না দাদা ভাই, আমি থাকতে ওরা মারবে না। ওরা ঠ্যাঙারে কি না, আমাকে দেখলেই সব পালাবে। ওরা ভারী ভীতু। গুরু, আমি ও নয়ন চাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি এমন অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ আমরা কিছুই দেখতে পাইনি। 15-20 হাত এগিয়ে আসতেই আমার চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকালো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে তাদের হাঁক দিলে। সে কি ভয়ানক গলা! খবরদার বলছি তোদের, বামুনের ছেলে সঙ্গে আছে। পাবড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিলে না। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলোয় পড়ে। অল্প অল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে হায় হায় করে উঠল। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থর থর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলো ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের এক তারাটি লাঠির ঘায়ে ভেঙে চুড়ে খানিকটা দূরে গিয়ে ঠিকরে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে দাঁড়ালে, তারপর বললে, ওরে নারকী, নরকের কীট, তোরা মিছে মিছে একজন বৈষ্ণবের প্রাণ নিলি, তুই কি করলি? তার ক্ষণিক পূর্বে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে কোনো সাড়াই এলো না। নয়নের এই দুঃখের প্রধান কারণ সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকি তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপ ছোপ। বাড়িতে তার একটা ছোট্ট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভু শ্রীপদ প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্ট নাম জপ না করে সে জলগ্রহণ পর্যন্ত করে না। ছেলেবেলায় পাঠশালার বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরের ছাপা বই অনায়াসে সে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হওয়ার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 35-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে। ঠাকুমার এক পিস্তত ভাই ছিলেন জেলার বড় উকিল, তাকে দিয়ে বহু তদির ও অর্থ ব্যয় করে ঠাকুমা তাকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা চলে যায় নবদ্বীপ এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফেরে। সেদিন থেকেই সে গোঁড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে
আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণদের বিধবা স্পর্শ করার কোনো অধিকার নেই, তাই সে যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙ্গুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে নিত এবং বলতো, দিদি ঠাকুরন, আশীর্বাদ করো যেন এবার মরে সজ্জাদ হয়ে জন্মাতে পারি, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। ঠাকুমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। এসব যে আমি নিজের চোখে কত দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায়ও যে মর্মান্তিক ক্ষুব্ধ ও বিচলিত হবে, তাতে বিস্ময়ের কিছু নেই। সে বললে, নিরীহ বৈষ্ণব ভিক্ষা করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে ওকে মেরে ফেললি? 2-4 ঘন্টার বেশি তো কিছু নয়। ইচ্ছে করে তোদেরকেও এমন ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2-4 ঘন্টাই বা দেয় কে রে? তোর 14 পুরুষের ভাগ্য ভালো যে যাত্রায় বেঁচে গেলি। বেশি ধর্ম কথা শোনাতে আসিস না, পালা, যা পালা। বটে রে হারামজাদা, পালাবো তাও আবার তোদের ভয়ে? তখন ট্যাগ থেকে 5টা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম। বাড়ির সবাই একসাথে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দি, আমার বাবা ঠাকুরের গায়ে যদি এক টুকরো আঁচড় লাগে তো তোদের সব কটাকে জম্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে বাড়ি যাব। শেতলার নয়ন ছাতি আমি, আর কেউ নয়। বলি নাম শুনেছিস না? এমনই লাঠির ঘায়ে শুধু ভিখারি মেরে বেড়াস, শালা হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা। গাছের তলায় একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়নতা পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে, কিরে আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়ে ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বললে, চলো দাদা, এবার ঘরে যাই, অনেক রাত হলো। তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন। ওরা সব ছাগল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি 1 গাছা ছিপ হাতে নিয়ে তেরে গেলেও বোধহয় সব ছুটে পালাবে। ইতিমধ্যেই আমার ভয় ঘুঁচে সাহস বেড়ে গিয়েছিল। আমি বললাম, যাবো তেরে নয়নদা? থাকবে, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে শুরু করলাম। নয়নের মুখে কোনো কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হাঁ বা না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকারের ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না। বামুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার সত্য আমি দেব। কি করে শোধ নেবে নয়নদা? আরে এক বেটাকে ধরতে পারবো না, তখন দুজন মিলে তাকে ঠেঙিয়ে মারবো। ঠেঙ্গিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে গেলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে। নয়নদাই যেতে দিলে না, নইলে আমি একাই তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতাম। বললাম, নয়নদা, তুমি বেশ করে একটা ব্যাটাকে ধরে থাকো, আমি একাই ওকে ঠেঙিয়ে মারবো। কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? নয়ন পুনরায় হেসে বললে,
চেপের গায়ে মরবে না দাদা। এই নাও, তুমি বরং এই লাঠিটা নাও। বলেই সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1 বেটাকে ধরে আনছি। কিন্তু চেঁচামেচি কান্নাকাটি করলে আবার ভয় পেও না জানো। আরে না না, ভয় কি, হাতে লাঠি আছে যে। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে। তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকেই। ঠ্যাঙাড়েরা ঠাউরেছিল আমরা চলে গেছি, তাই নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখারির ট্যাগ হাতড়ে ঝুলি ছেড়ে তারা খুঁজে দেখছিল কিছু আছে কিনা। হঠাৎ একজনের চোখ পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়নদা। কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন ছাতি। অমন ভাবে ওখানে দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরেছিস? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটির আওয়াজ শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই স্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপরে পড়ে গেল। নয়নদা চেঁচিয়ে বললে, এক বেটারে পেয়েছি দাদা ভাই, আর সব কোথায় পালিয়ে গেল যেন। শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়েই লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, ওকে ধরে আনো নয়নদা, তুমি বেরো না জানো, আমি ওকে মারবো। না না দাদা ভাই, আমি তো শুধু ধরে নিয়ে যাব, তুমি তো মারবে। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। বোধ হয় নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট 2 পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, আর তার পেছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে সে আমার পা জড়িয়ে ধরলে। ও দাদা, আমার ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি দাদা, আমি সন্ন্যাসী হয়ে যাবো দাদা, ছেড়ে দাও না দাদা, ও দাদা। নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালো। এখন তার মূর্তি দেখে আমি একেবারে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুলের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনই লম্বা, পরনে শত ছিন্ন ন্যাকড়া। তখনও সে কাঁদছিল। তার গালে নয়ন প্রচন্ড এক চড় মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞাসা করছে সত্যি সত্যি জবাব দে। কজন ছেলে, তাদের নাম কি, কোথায় ঘর, বল বল। প্রথমে লোকটা কিছু বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম একেবারে গড় গড় করে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলবো না। এখন বল, বোস্টন ঠাকুর পড়ে গেলে নিজে ঘা বাড়ি দিয়েছিলে, বল বল। 5-7 ঘা হবে বোধ হয়। আচ্ছা, 5-7 ঘাই সই। এবার ঠিক তেমনি করে শো, যেমন করে বোস্টম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই এদিকে এসো তো, এই খেটে দিয়ে 5-7 ঘায়ে ব্যাটাকে সাবার করো, কিন্তু দেখবো কেমন হাতের জোর তোমার। ওই তুই বেটা দেরি করছিস কেন, শুয়ে পড়। বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে এসে শোবার পূর্বেই প্রচন্ড গোটা 2-3 লাথি তার পিঠে মেরে তাকে পথের ধুলোয় লুটিয়ে দিলে। তারপর বললে, নাও নাও, বেশি দেরি করো না দাদা, একেবারে মাথা তাক করে মারো, একে মারতে 2-3 ঘাড় বেশি লাগবে না মনে হয়। নয়ন তার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন আর কার, চেহারা দেখে একেবারে গায়ে কাঁটা দিতে লাগলো। নতুন খেলা কি শুরু করব? ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে আমি বললাম, না, আমি পারবো না নয়নদা। পারবে না? তবে আমি শেষ করে দিই,
না নয়নদা, তুমি ওকে মেরো না, তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল, আর নড়েনি চড়েনি, প্রাণ ভিক্ষেও সে চায়নি, একটা কথা পর্যন্ত সে বলেনি। আমি বললাম, নয়নদা, বরং চলো ওকে বেঁধে নিয়ে গিয়ে থানায় ধরিয়ে দিই। থানা? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক। যেমন কর্ম তেমন ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে তারে একটা লাঠির ঠেলা দিয়ে সে বললে, ওই ওরে ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বললে, ব্যাটা মরে গেল নাকি? যে দুর্বল সিং, দুদিন হয়তো পেটে এক মুঠো অন্ন নেই, আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে। যা বেটা, দূর হ, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনি পড়ে রইল। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনিই ঘরে যাবে। চলো দাদা, আমরা এবার ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল যে। ঠাকুমা হয়তো আবার ঘরে বসে বসে দুশ্চিন্তা করছেন। ওকে ছেড়ে দিলে কেন নয়নদা? পুলিশে ধরিয়ে দিলেই তো বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইতে লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি, চলো না, চলো, বাড়ি গেলে আমি তোমাকে বই খুলিয়ে দেখিয়ে দেব। বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ, তাই তো, সেই তো তার উচিত সাজা। আমরা পড়েছি। কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ জবাব দিলে না, একটু ভেবে বললে, কি জানি, বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না, তাই। কেন যে পারে না, কেন যে মানুষে এ অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও জানি না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে যদি আবার মানুষ মারে? না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না। জবাবটাই বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোপুত। বললাম, কিন্তু ওরা তো বেঁচে গেল, শাস্তি তো আর হলো না। নয়ন অন্য মনস্ক হয়ে কি ভাবছিল। তারপর সে আমায় বললে, কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণেই সচেতন হয়ে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুমা জানেন। তুমি বরং বড় হয়ে একদিন তাকে জিজ্ঞাসা করো। আমার কিন্তু বড় হওয়ার সবুর সইল না। বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলোই বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙার বিজয়ের কাহিনী সুবিস্তারে ঠাকুমাকে বর্ণনা করলাম। যে আজ গরু কিনতে গিয়ে কি কাণ্ড ঘটেছিল। আগা গোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটি নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিলেন। তারপর তিনি স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে 5টা টাকা ঠাকুমার পায়ের কাছে রেখে সে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো। না নিলেন পিসিমা, না নিলেন তোমার মেজ বউয়ের ভাইদের দল। দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু এ টাকা আমিও নেব না রে নয়ন। ও তোর ঠাকুরের ভোগে লাগাগে,
কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বোষ্টম হতে তুই পারিস নে। কেন দিদি? তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরত। তাতে নয়নের পাপের ভাড়ায় কতটুকুই বা ভার চাপতো দিদি। ঠাকুমাও চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়ন নিজেও, কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে 5টা টাকা মাথায় ঠেকিয়ে নিঃশব্দে সে বেরিয়ে গেল। শুনছিলেন আজকের গল্প বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী। কথক অভিজিৎ, নয়ন তুহিন, বোষ্টম পথিক, দিদিমা জয়ন্তী, ডাকাত রকি ও রিভু এবং পিসিমার চরিত্রে শ্বেতা। এখন এই পর্যন্ত। পরের বার আরো এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।